হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি বা সিসি 3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদিমধ্য যুগের ভারত, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান আলোচনা করে। এটি 20 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট 2024-25 সাজেশন অনুযায়ী এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের সামনে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে, আমি অ্যান্সার দেওয়ার আগে সেই প্রশ্নটির ডিটেলসে আলোচনা করি, তারপরে আমি অ্যান্সার দিই। কিন্তু এখন যেহেতু দুর্গাপূজা চলছে, তাই চতুর্দিকে বক্স চলছে, সাউন্ড পলিউশনের কারণে আমি সেই অর্থে ভিডিওটা তৈরি করতে পারিনি, শুধু ডিরেক্ট তোমাদের সামনে অ্যান্সারটি তুলে ধরছি। তো দেখো, বঙ্গদেশ অঞ্চলটি খ্রিস্টীয় 4th শতক থেকে 6ষ্ঠ শতকের শেষ লগ্ন পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যাধীন অঞ্চল ছিল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের শেষ লগ্নে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের অন্যান্য অঞ্চলের মতো বঙ্গদেশেও গুপ্তদের হাতছাড়া হয়। বঙ্গদেশের মধ্যে দক্ষিণবঙ্গে ধর্মাদিত্য, গোপচন্দ্র, সমাচার দেব প্রমুখ সামন্ত শাসকের উল্লেখ পাওয়া যায়। অন্যদিকে পূর্ববঙ্গে পৃথ্বীর, সুধনাদিত্য প্রমুখ স্বাধীন শাসকের অবস্থিতি লক্ষ্য করা যায়। শুধুমাত্র উত্তরবঙ্গের কিয়দাংশ এই সময় গুপ্ত শাসকদের অধীনে ছিল। গুপ্তোত্তর ভারতে বঙ্গদেশের যে অঞ্চলটি এক বড় রাজনৈতিক শক্তি হয়ে দেখা দেয় তা হল দক্ষিণবঙ্গ ও পূর্ববঙ্গ নিয়ে গঠিত গৌড় রাজ্য। 7ম শতকের উষা লগ্নে গৌড় সব গুপ্ত শাসনের নাগপাশ ছিন্ন করে জনৈক শশাঙ্কের নেতৃত্বে এক স্বাধীন ও সার্বভৌম অঞ্চল হিসেবে দেখা দেয়। উত্তর ভারতের রাজনীতিতে শশাঙ্কের নেতৃত্বে গৌড় চমকপ্রদ অধ্যায় সৃষ্টি করে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে শশাঙ্কই প্রথম বাঙালি রাজা যিনি আর্যাবর্তে সার্বভৌম শাসন স্থাপন করেছিলেন। প্যারা করে দেখো, এটা ভূমিকা দেওয়া হলো। পরের প্যারা, খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের শেষ লগ্নে অথবা 7ম শতকের প্রারম্ভে গৌড়ের শাসক হিসেবে শশাঙ্কের উপস্থিতির বিষয়ে একাধিক ঐতিহাসিক উপাদান স্বরূপ। তবে শশাঙ্ক কার উত্তরসূরি ছিলেন তা নিয়ে ঐতিহাসিক মহলে বিভ্রান্তি দেখা যায়। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের একটি উক্তিতে শশাঙ্ককে নরেন্দ্রগুপ্ত বলে অভিহিত করা হয়েছে। বুহলার, ফিৎজওয়ার্ড প্রমুখ জার্মান গবেষক শশাঙ্ককে এ কারণে গুপ্ত বংশীয় বলে চিহ্নিত করেছেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী জার্মান পণ্ডিতদের এহেন অভিমতকে অগ্রাহ্য করে দেখাতে চেয়েছেন যে শশাঙ্ক অবশ্যই নরেন্দ্রাদিত্য, সোমদেব ইত্যাদি নামে পরিচিত ছিলেন, কিন্তু তা কোনোভাবেই গুপ্ত বংশের উত্তরাধিকার বহন করে না। ব্রিটিশ মুদ্রাতত্ত্ববিদ অ্যালান তার ক্যাটালগ অব দ্য কয়েন্স অব দ্য গুপ্তা ডাইনেস্টি নামক মুদ্রা বিষয়ক গ্রন্থে মন্তব্য করেছেন, শশাঙ্ক গুপ্ত বংশজাত ছিলেন এ কথার কোনো ভিত্তি নেই। তার রাজনৈতিক অস্তিত্বের নিশ্চিত প্রমাণ হিসেবে গবেষকগণ রোটাসগড় শিলমোহরের দিকে অঙ্গুলি নির্দেশ করে থাকেন। সেখানে শশাঙ্ককে একজন মহাসামন্ত বলে অভিহিত করা হয়েছে, তবে তিনি কার মহাসামন্ত ছিলেন সে ব্যাপারে শিলমোহরটি নীরব। ডক্টর বাণী রায় চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অব বেঙ্গল টু দ্য রাইস অব দ্য পালা ডাইনেস্টি নামক গ্রন্থে জানিয়েছেন, মহাসামন্ত শশাঙ্কর প্রভু ছিলেন 6ষ্ঠ শতকের শেষ লগ্নে পূর্ব ভারতের গুপ্ত শাসক মহাসেন গুপ্ত। তার মতে মহাসেন গুপ্তের মৃত্যুর পর শশাঙ্ক নিশ্চিতভাবে নিজেকে গৌড়ের একজন স্বাধীন শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন। প্যারা করে দেখো, যথাযোগ্য উপাদানের অভাবে শশাঙ্কের পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও একথা অবিসংবাদিত যে প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কের নেতৃত্বেই স্বাধীন গৌড়ের প্রথম উত্থান ঘটে। ভারত ইতিহাসে তিনি প্রথম বাঙালির বিজয় কেতন ঊর্ধ্বাকাশে তুলে ধরেন। রাঢ় ও বরেন্দ্র ভূমি নিয়ে গঠিত গৌড়কে তিনি এক সময় এমনকি এক সর্বভারতীয় সার্বভৌম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন। আর এক্ষেত্রে শশাঙ্ক সম্পর্কিত কোনো ঐতিহাসিক সূত্রের উপর নির্ভর না করে তার প্রতি বিদ্বেষী বাণভট্ট ও আর এক শশাঙ্ক বিদ্বেষী হিউয়েন সাংয়ের বিবরণে এর সমর্থন পাওয়া যায়। এই দুই ঐতিহাসিক ব্যক্তি গৌড়ের প্রথম সার্বভৌম শাসক হিসেবে শশাঙ্ককে মেনে নিয়েছেন। গৌড়ের রাজনৈতিক শক্তির পরিধি শশাঙ্কই প্রথম বিস্তৃত করেন। এছাড়াও তিনি উত্তর ভারত এমনকি দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক শক্তির সমীহ তিনি আদায় করে নিতে সক্ষম হন। প্যারা করে, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের বিজয় কাহিনী বা তার সার্বভৌম শাসক, এই প্যারাতে আমরা তার যে সম্পর্কে উপাদানগুলো রয়েছে, যেগুলো থেকে তার সম্পর্কে জানা যায়, সেই উপাদান নিয়ে আলোচনা করছি। সার্বভৌম শাসক হয়ে ওঠার ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের হাতে খুব বেশি উপাদান নেই, যাও আছে তার বেশিরভাগই শশাঙ্ক বিরোধী উপাদান। ঐতিহাসিক উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শশাঙ্কের নিজ নামে প্রচলিত মেদিনীপুরের 2টি তাম্রপত্র,
উড়িষ্যায় প্রাপ্ত পাতিয়ালা কেল্লা দানপত্র 579 থেকে 580 খ্রিস্টাব্দের ও 602 থেকে 603 খ্রিস্টাব্দের ষোড়লেখ, 300 গুপ্তাব্দ অর্থাৎ 619 থেকে 620 খ্রিস্টাব্দের গঞ্জাম লেখ এবং অবশ্যই রোটাসগড় শিলমোহর। এই লেখগুলি শশাঙ্কের পক্ষে নিরপেক্ষ উপাদান হিসেবে বিবেচ্য। পক্ষান্তরে শশাঙ্কের পক্ষে নেতিবাচক সাহিত্যিক উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাণভট্টের হর্ষচরিত, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, হিউয়েন সাংয়ের শি ইউকি। এই সমস্ত উপাদানে শশাঙ্ক সোম নামে অভিহিত। নেতিবাচক হওয়া সত্ত্বেও এই উপাদানগুলি থেকে শশাঙ্ক সম্পর্কে বহু রাজনৈতিক তথ্য পাওয়া যায়। হিউয়েন সাং শশাঙ্ক সম্পর্কে উল্লেখ করতে গিয়ে লিখেছেন, শশাঙ্ক কর্ণ সুবর্ণ নামক স্থানে বর্তমান মুর্শিদাবাদের রাঙামাটি অঞ্চল তার রাজধানী স্থাপন করেন। এই সূত্র থেকে বোঝা যায় যে শশাঙ্ক একজন সার্বভৌম নৃপতি ছিলেন। শশাঙ্কের ওপর বিরূপতা থাকা সত্ত্বেও হিউয়েন সাং একাধিকবার মগধে শশাঙ্কের রাজনৈতিক সক্রিয়তার কথা উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব যে তার রাজ্য বিজয় বা সাম্রাজ্য বিজয়। 619 থেকে 20 খ্রিস্টাব্দে জারি করা গঞ্জাম লেখ থেকে জানা যায় যে শশাঙ্ক গঞ্জামের শাসক মাধব রাজের প্রভু ছিলেন। গঞ্জাম লেখ শশাঙ্ককে মহারাজাধিরাজ বলে উল্লেখ করেছে। এই লেখতে বলা হয়েছে যে শশাঙ্ক কঙ্গোদ অভিযানের পর একাধারে মেদিনীপুর ও বালেশ্বর অভিযান করেন। পাতিয়া কেল্লা দানপত্র থেকে জানা যায় যে উড়িষ্যার অন্তর্গত উত্তর তোরসালির মান বংশের শাসক শম্ভু যশ শশাঙ্ক কর্তৃক পরাজিত হন। ষোড়লেখ থেকে অনুমান করা যায় যে 579 খ্রিস্টাব্দ থেকে 602 খ্রিস্টাব্দের মধ্যে শশাঙ্ক একাধারে কঙ্গোদ দণ্ডভুক্তি উৎকল জয় সম্পূর্ণ করেন। এই অনুমান মেনে নিলে বলা যায় যে শশাঙ্ক পূর্ব ভারত সহ দক্ষিণ ভারতের একাংশের উপর নিজ আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। অন্যদিকে বাণভট্ট বা হিউয়েন সাং শশাঙ্কের উপর যে ঘটনায় বিরূপ তা হল কনৌজের ওপর আধিপত্য বিস্তারের প্রশ্নে শশাঙ্ক কর্তৃক থানেশ্বর আক্রমণ। কনৌজের মৌখরী বংশ অর্থাৎ মৌখরী রাজ গ্রহবর্মন ও থানেশ্বরের পুষ্যবতী বংশের অর্থাৎ রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের বিরুদ্ধে শশাঙ্কের একাধিক অভিযানের বর্ণনা হর্ষচরিত থেকে জানা যায়। বাণভট্ট লিখেছেন, থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন নিহত হওয়ার পর শশাঙ্ক ও মালবের গুপ্তরাজ দেবগুপ্ত একযোগে কনৌজ আক্রমণ করেন। যুদ্ধে মৌখরী বংশের কনৌজ অধিপতি গ্রহবর্মান নিহত হন। তার স্ত্রী রাজ্যশ্রী যৌথ বাহিনীর হাতে বন্দী হন। এই সময় থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন 602 খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন। তার প্রথম কাজ হয়ে দাঁড়ায় ভগিনী রাজ্যশ্রীর উদ্ধারকল্পে মালব শাসক দেবগুপ্ত ও গৌড় শাসক শশাঙ্কের বিরুদ্ধে অভিযান সংগঠিত করা। এই যুদ্ধে রাজ্যবর্ধনের হাতে দেবগুপ্ত পরাস্ত হলেও শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন নিহত হন। এই অবস্থায় গৌড় বনাম থানেশ্বর ও কনৌজের যৌথ সংঘাত অনিবার্য হয়ে দেখা যায়। প্যারা করে দেখো, রাজ্যবর্ধনের মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের অধিপতি হন। গ্রহবর্মনের মৃত্যুর সুবাদে কনৌজের শাসনভারও তার ওপর অর্পিত হয়। থানেশ্বরের পরিবর্তে কনৌজ হয়ে দাঁড়ায় হর্ষবর্ধনের মূল অধিষ্ঠান ক্ষেত্র। তিনি থানেশ্বর ও কনৌজের সিংহাসনে আরোহণ করে প্রথম সুযোগেই ভ্রাতা রাজ্যবর্ধন, ভগিনী রাজ্যশ্রী ও ভগ্নিপতি গ্রহবর্মনের ওপর অন্যায় প্রতিশোধ গ্রহণের জন্য শশাঙ্কের বিরুদ্ধে অভিযান সংগঠিত করেন। বাণভট্ট জানিয়েছেন, এক্ষেত্রে তিনি কামরূপ রাজ ভাস্কর বর্মনের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেন। আর্য মঞ্জুশ্রী মূলকল্প দাবি করে যে জনৈক হকার আধ্যায়িত নরপতি সোম আখ্যায়িত দুষ্ট কর্মের অনুচারীকে পরাজিত করেছিলেন। এখানে হকার আখ্যায়িত নরপতি বলতে হর্ষবর্ধনকে ধরে নেওয়া হয়। সোম অবশ্যই শশাঙ্ককে বুঝিয়ে থাকে। তবে আর্য মঞ্জুশ্রী মূলকল্প ও গঞ্জাম লেখ একসঙ্গে পাঠ করলে জানা যায় যে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের যৌথ আক্রমণ শশাঙ্কের স্বাধীনতা খর্ব করতে পারেনি, বরং বলা ভালো আমৃত্যু 637 শশাঙ্ক তার অর্জিত রাজ্যসীমা ও রাজশক্তি অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন। আর্য মঞ্জুশ্রী মূলকল্পের উপর নির্ভর করে ডক্টর কে.পি. জয়সওয়াল জানিয়েছেন, হর্ষবর্ধন যদি বা সোমকে অর্থাৎ শশাঙ্ককে পরাজিত করে থাকেন তার কোনো প্রতিক্রিয়া গৌড়ে অনুভূত হয়নি। পক্ষান্তরে যুদ্ধের পর কনৌজে ফিরে গিয়ে হর্ষবর্ধন অতিরিক্ত কোনো সংবর্ধনা পাননি। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে এই ঘটনার অনতিকালের মধ্যে শশাঙ্ক গয়াস্থিত পুত পবিত্র বোধি বৃক্ষ ছেদন করে বৌদ্ধ অনুগামীদের চক্ষুশূল হয়ে ওঠেন। শশাঙ্কের আধিপত্য বিনষ্ট করতে হর্ষবর্ধন কতটা সফল হয়েছিলেন
ইতিহাসের তা এক বিতর্কিত বিষয়। যা নিয়ে বিতর্ক নেই তা হলো আনুমানিক 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর ভাস্কর বর্মন কর্ণ সুবর্ণ দখল করতে সক্ষম হন। পাশাপাশি একথাও ঠিক যে হর্ষবর্ধন মগধ ও উত্তরবঙ্গ অধিকার করেন। প্যারা করে দেখো, একজন সামান্য সামন্ত শাসক থেকে, এটি শেষ প্যারা, এটা উপসংহার দেওয়া হয়েছে বা মূল্যায়ন শশাঙ্ক সম্পর্কে। একজন সামান্য সামন্ত শাসক থেকে নিষ্ঠা ও দক্ষতা সহকারে শশাঙ্ক একজন সার্বভৌম শাসক তথা গৌড়াধিপতি হন। ইনি ইতিহাসে তা এক বিরল দৃষ্টান্ত। ব্যক্তি জীবনে তিনি ছিলেন শৈব। বাণভট্ট যেভাবে তাকে বৌদ্ধ বিদ্বেষী রূপে বর্ণনা করেছেন, তথ্যের অভাবে তার যথার্থতা নিরূপণ সম্ভব নয়। তবে হিউয়েন সাং জানিয়েছেন যে শশাঙ্কের সময় কর্ণ সুবর্ণ সহ গৌড়ের অন্যান্য জায়গায় বৌদ্ধ ধর্মের বিস্তৃতি ঘটে। এই তথ্য মেনে নিলে শশাঙ্ককে একজন ধর্মসহিষ্ণু শাসক বলতে হয়। রাজ্য জয়ের প্রশ্নে তিনি একাধারে মৌখরী রাজবংশ ধ্বংস করেন এবং উত্তর ভারতে হর্ষবর্ধনের একাধিপত্যের পথে বাধা হয়ে দাঁড়ান। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বাংলার ইতিহাস লিখতে গিয়ে দেখিয়েছেন শশাঙ্ক একক প্রচেষ্টায় দক্ষিণ ভারতের কঙ্গোদ মানে উড়িষ্যার গঞ্জাম জেলা থেকে শুরু করে বঙ্গদেশের অর্থাৎ পশ্চিমে মগধ এবং উত্তর ভারতে বারাণসী পর্যন্ত এক বিশাল রাজ্য গড়ে তোলেন। তিনি মনে করেন কনৌজ অধিপতি গ্রহ বর্মনকে নিহত করার পর সাময়িক কালের জন্য কনৌজ গৌড়ের অন্তর্ভুক্ত হয়। সবচেয়ে বড় কথা, কনৌজ, থানেশ্বর, কামরূপ সমকালীন ভারতের এই তিন বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি যেভাবে একক সংগ্রাম চালান তার তুলনা মেলাভার। কোনো যুদ্ধে কার দ্বারা শশাঙ্ক পরাজিত হন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। যা জানা যায় তা হলো তার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীকালের পাল শাসকরা বৃহত্তর সাম্রাজ্য গঠনের পথ ধরেন। ডক্টর নিহার রঞ্জন রায় জানিয়েছেন শশাঙ্কই সর্বপ্রথম বাংলাদেশকে উত্তর ভারতের রঙ্গমঞ্চে সুপ্রতিষ্ঠিত করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন হর্ষবর্ধনের চরিতাকার বাণভট্ট বা হিউয়েন সাংয়ের মতো তার কোনো গুণমুগ্ধ সভাসদ বা বন্ধু থাকলে গৌড়াধিপতি শশাঙ্ক সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যেত। তার কৃতিত্বের পরিচয়ও বিস্তৃতভাবে জানা যেত। শশাঙ্কের রাজত্বকালের সম্ভাব্য সময়কাল ষোড়লেখ অনুযায়ী 579 থেকে 80 খ্রিস্টাব্দ থেকে 637 থেকে 38 খ্রিস্টাব্দের কথা মাথায় রাখলে খুব সম্ভবত তার আমলেই বঙ্গাব্দের সূচনা হয়। তো এই ছিল শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান। এটি তোমাদের কলেজে যদি প্রজেক্ট দিয়ে থাকে সেক্ষেত্রেও তোমরা এটি লিখতে পারবে। এছাড়া তোমাদের সাজেশনে 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবেও এই উত্তরটি তোমরা সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।